আমি যারা ছামাতে দাঁড়িয়ে আছেন তাদের কাছে জানতে চাইছি, এই কত 70 আপনার বয়স কত? 82 বছরের লোকটার কি কোনো এখন স্বার্থ আছে এই রোদে দাঁড়িয়ে? আপনারা 16 বছর 17 বছর নয়, 18 বছরের পর থেকে যারা আছেন, 22 বছর 24 বছর 30 বছর 32 বছর, আপনাদের একটু ইচ্ছা হচ্ছে না এই লোকটাকে দেখে একটু স্পিড বাড়া মানুষের? যে এই লোকটা 82 বছর বয়স রোদে বসে আছে, আর আপনারা আরে সিধা বাড়ি চলে যান, ওরকম লোক রেখে কিচ্ছু লাভ হবে না। সামান্য একটু রোদে আর রোদ থেকে বাঁচার জন্য ছায়া খুঁজে, আর এখানে যারা সম্মানীয় যারা এসে বসে আছে আপনাদের ভবিষ্যৎ ঠিক করার জন্য রোদে বসে আছে, লজ্জা করছেন আপনাদের? যান সিধা বাড়ি চলে যান, ওদের রোদ রেখে কিচ্ছু লাভ হবে না। 5টা থাকে 5টা সলিড থাকা দরকার। যারা দূরে আছে একটু বসেন তো ভাই, বসেন বসেন। শৃঙ্খলা যে জাতির মধ্যে নাই সেই জাতির অগ্রগতি হবে না। আপনার আমার মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, যতই ভালো ভালো বক্তা আসুক, নেতা আসুক, যাই আসুক, সেই নেতাও সে দর্শককে ভগবান ভূত হয়ে যাবে। আপনি নেতাকে তৈরি করে ঘুমিয়ে পড়লে নেতাও বিগড়ে যাবে। তো নেতাকে আপনারা তৈরি করে নেতা ঠিকভাবে চলছে কি চলছে না সেইটারও দেখভাল আপনাদের করতে হবে, নেতার প্রতি আপনাদের নজর রাখতে হবে। তাই সব থেকে বড় নেতা আপনাদেরকে হতে হবে। বন্ধুগণ, আজকে লেফট ফ্রন্ট এবং আইএসএফের যৌথ উদ্যোগে এখানে একটি নির্বাচনী জনসভা। এই জনসভা থেকে আমরা এবারটাই রাজ্যের মানুষকে দিতে চাইব, কুলপি রায়দিঘি পাথর প্রতিমা কাকদ্বীপের মানুষকে বার্তা দিতে চাইব। কুলপি বিধানসভায় আব্দুল মালেক মোল্লা খামচিহ্নে লড়াই করছেন। আমাদের পক্ষ থেকে রায়দিঘি বিধানসভায় শ্যামলাল গুলি মহাশয় সিপিআইএম এর পক্ষ থেকে কাস্তে আতুরি তারা চিহ্নে লড়াই করছেন। পাথর প্রতিমা বিধানসভায় সত্যরঞ্জন দাস মহাশয় সিপিআইএম এর পক্ষ থেকে কাস্তে আতুরি তারা চিহ্নে লড়াই করছেন। এবং কাকদ্বীপ বিধানসভায় নারায়ণ দাস মহাশয় সিপিআইএম এর পক্ষ থেকে কাস্তে আতুরি তারা চিহ্ন নিয়ে লড়াই করছে। আপনাদের সামনে আমি গুটি কয়েক কথা বলবো। বর্ষিয়ান বক্তারা এখানে আছেন, রাজনীতিবিদরা আছেন, আমি বেশি কথা বলবো না। কয়েকটা আমি উদাহরণ আপনাদের কাছে দিতে চাইব। দেখুন, একদিকে মমতা ব্যানার্জি বলছেন আমাদের অভয়াকে যখন খুন করেছিল তারপরে তার সরকার ব্যর্থ হয়েছিল, সেই সময় ব্যর্থতা ঢাকার জন্য তিনি নিদান দিলেন রাত 8টার পরে মহিলারা কর্মক্ষেত্রে যেতে পারবে না। আর আমরা বলছি এই লেফট ফ্রন্ট লাল ঝান্ডা আইএসএফ বলছে রাত 8টা 10টা 12টা 1টা 2টো 3টে 4টে নয়, মহিলারা নির্দ্বিধায় তার কর্মক্ষেত্রে যাবে এবং কর্মক্ষেত্রে ফিরে আসবে। তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের সরকার কাঁধে তুলে নেবে। তাই আপনাদের ডিসাইড করতে হবে আগামী 5 বছর আপনার বাড়ির মেয়েদের কতটা স্বাধীনতা থাকবে, কতটা আতঙ্ক মুক্ত থাকবে। আপনার বাড়ির মেয়েরা যেমন ভালো রান্না করতে পারবে, সেই সাথে সাথে যাতে জেট ফ্লাইট ওড়াতে পারে তারও ব্যবস্থা, সেই প্ল্যাটফর্ম আমরাই দেব। আর জোড়া ফুল বলছে রাত 8টার পরে বার হতে পারবে না। তাই আপনারা ডিসাইড করুন কোন কাদেরকে গ্রহণ করবেন। দিকে দিকে 294টা বিধানসভাতে খামচিহ্ন 30টা সিটে লড়াই করছে। জোটের স্বার্থে বাকি সিটগুলো আমরা লাল ঝান্ডা, কোনো জায়গায় সিপিআইএম, কোনো জায়গায় সিপিআই, কোনো জায়গায় লিবারেশন, তো কোনো জায়গায় ফরওয়ার্ড ব্লককে আমরা সমর্থন করছি। আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যেতে চাই যে আপনারা এখানে কুলপি বিধানসভায় আমাদেরই প্রার্থী খামচিহ্ন নিয়ে দাঁড়িয়েছে আব্দুল মালিক মোল্লাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সাথে সাথে রায়দিঘি বিধানসভায় আমাদেরই প্রার্থী, আমাদেরই বাড়ির ছেলে কাস্তে আতুরি তারা চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন শ্যাম্য গাঙ্গুলি মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। পাথর প্রতিমা বিধানসভায় আমাদেরই বাড়ির সন্তান, আমাদেরই প্রার্থী, কিন্তু কাস্তে আতুরি তারা চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন সত্যরঞ্জন দাস মহাশয়কে ব্যাপক ভোটে জয়লাভ করে বিধানসভার মধ্যে পাঠাবেন। সাথে সাথে কাকদ্বীপ বিধানসভায় আমাদেরই প্রার্থী, কিন্তু সিম্বলটা কাস্তে আতুরি তারা চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন নারায়ণ দাস মহাশয়কে আপনারা বিপুল ভোটে জিতিয়ে আইনসভার মধ্যে পাঠাবেন। যে আইনসভার মধ্যে গিয়ে আগামী 5 বছর আপনার আমার
প্রার্থীরা দিতে পারে তার জন্য দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে। এই 29 এপ্রিল শুধুমাত্র একটা ভোট দেওয়া নয়, আগামী 5 বছর আপনি কেমন থাকবেন, কেমন রাখা হবে আপনাকে, কতটা তোলাবাজি করবে, কতটা শোষণ করবে, না শোষণ মুক্ত থাকবেন, সবটাই নির্ভর করছে 29 এপ্রিল আপনার ভোটদানের উপরে। যদি মনে করেন আপনারা যে আম খাওয়ার ইচ্ছে গিয়েছে, তাহলে আপনাদেরকে আম গাছ লাগাতে হবে। জাম গাছ লাগালে আপনি আমের স্বাদ পাবেন না। যদি মনে করেন স্বচ্ছ দুর্নীতি মুক্ত এক রাজ্য পরিচালনা হওয়া দরকার, তাহলে আপনাদের বলবো অন্য কোন সিম্বলে হাত দেবেন না। যেখানে কাস্তাদুরি তারা সিম্বল আছে, যেখানে কাস্তের উপরে ধানের শীষ সিম্বল আছে, যেখানে সিংহ সিম্বল আছে, যেখানে লাল ল্যান্ডার উপরে 3টে স্টার সিম্বল আছে, যেখানে আপনার কোদাল বেলচা সিম্বল আছে, এবং সাথে সাথে যেখানে খান সিম্বল আছে, আপনাদের বলবো দিকে দিকে এই সিম্বলকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। বিধানসভার মধ্যে পাঠালে আমি জোর গলায় কয়েকটি কথা বলে যাচ্ছি। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, বিভিন্ন বর্ণের মানুষ আছেন, বিভিন্ন জাতের মানুষ আছেন। তাদেরকে আমি বলবো পশ্চিমবাংলায় বর্তমানে এটা সার্কাস চলছে না, এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। যদি প্রকৃত অর্থে সরকার চালাতে চান, তাহলে বামপন্থী আর খান চিহ্নকে বিধানসভার মধ্যে পাঠান। আপনার অধিকার আপনার দ্বারে পৌঁছে দেব। কেন সরকারের পরিবর্তে সার্কাস চলার কথা বলছি? দেখুন, পশ্চিমবাংলায় 22% দলিতদের জন্য সংরক্ষণ আছে। 100 জন উচ্চ শিক্ষায় বা চাকরির ক্ষেত্রে 22 জন দলিত হওয়ার দরকার। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিমবাংলা সরকার দলিতদেরকে ভালোবাসি বললেও, আদিবাসীদেরকে ভালোবাসি বললেও, মুসলিমদেরকে ভালোবাসি বললেও, কিন্তু দিনের শেষে আমরা খাতায় কলমে কি দেখছি? এরা পিছড়ে বর্গের মানুষ আরো ক্রমশ পিছিয়ে যাচ্ছে। 22% উচ্চ শিক্ষায় যে সংরক্ষণ, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থাকলেও আমরা কি দেখছি? ফেক সার্টিফিকেট দিয়ে প্রকৃত দলিতরা বঞ্চিত হচ্ছে। নন দলিত সেজে চাকরিগুলো নিচ্ছে, উচ্চ শিক্ষায় সংরক্ষণ নিচ্ছে। তাই আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, আগামী দিনে যদি বাম আইএসএফ জোটের সরকারকে নিয়ে আসেন, আমরা 6 মাস টাইম বসিয়ে কমিশন বসিয়ে 6 মাসের মধ্যে যত ফেক সার্টিফিকেট গুলো আছে সেইগুলোকে খুঁজে বার করে চালিয়ে দিয়ে প্রকৃত দলিতদের অধিকার আমরা বুঝিয়ে দেব। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এ কথা শুভেন্দু অধিকারী বলবে না। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও দলিত ভাইদের চাকরি চুরি হচ্ছে কেন, দলিত ভাইরা উচ্চ শিক্ষায় সংরক্ষণ পাচ্ছে না কেন, এ কথা সে বলবে না। সে ভালো করেই জানে দলিত ভাইরা যদি উচ্চ শিক্ষায় সংরক্ষণ পেয়ে যায়, চাকরি যদি পেয়ে যায়, তাহলে ধর্মের স্লোগান তুলে মারামারি হানাহানি কে করবে? তাই শুভেন্দু অধিকারী তার দলের লাঠিয়াল বাইরে বানানোর জন্য দলিতদের হয়ে কথা বলে না, আর দলিতদের হয়ে, শ্রমজীবী মানুষের হয়ে, কৃষকের হয়ে, ছাত্রের হয়ে, যুবকের হয়ে, সরকারি কর্মচারীদের হয়ে, প্যারা টিচারদের হয়ে কথা এই লাল ঝান্ডা বলছে, খাম চিহ্ন বলছে। যদি মনে হয় আপনাদের আগামী দিনে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা দরকার, এমন একটা সকাল যেখানে জাতিময় বৈষম্য থাকবে না, লিঙ্গগত বৈষম্য থাকবে না, বর্ণগত বৈষম্য থাকবে না, আমরা ওরা বিভাজন থাকবে না, তাহলে আপনাদের বলবো কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়। 29 এপ্রিল আসছে, দিকে দিকে খাম চিহ্ন, দিকে দিকে লাল ঝান্ডার প্রার্থীদের ভোট দিয়ে তাদের আইনসভার মধ্যে পাঠান, সরকার গঠনে সহযোগিতা করেন, তাহলে দেখবেন এই বৈষম্য দূর হয়ে যাবে। আজকে ভাবতে অবাক লাগে, শুভেন্দু বাবুর স্লোগানটাই আমার অনেক হিন্দু সমাজের মায়ের বাপেরা খুব গিলে নিচ্ছেন, ভালো কথা, কিন্তু একবারও প্রশ্ন করলেন না যে 100 জন সরকারি চাকরি করলে 22 জন দলিত হওয়ার কথা। খাতায় কলমে 22 জন দলিত হলেও কিন্তু প্রকৃত দলিত চাকরি পাচ্ছে না। শুভেন্দু বাবু সেই নিয়ে এগুলো কথা বলছে না কেন? এ কথা তিনি বলবেন না। সরকার চলছে না, সরকার চলছে না, সার্কাস চলছে। কথাই আছে দুধে পানি মেশায়, কিন্তু এই সরকারের আমলে পানিতে দুধ মেশাচ্ছে না, এতই দুর্নীতি হয়েছে। 6% আদিবাসীদের সংরক্ষণ আছে পশ্চিমবাংলায়, 6% আদিবাসীদের জন্য সংরক্ষণ আছে পশ্চিমবাংলায়। 80 লাখ আদিবাসী আছে, 1.5 কোটি এসটি সার্টিফিকেট অলরেডি প্রোভাইড হয়ে গিয়েছে। মানে যারা আদিবাসী আছে তার থেকে প্রায় তার 1 দ্বিগুণ সার্টিফিকেট প্রোভাইড করে দিয়েছে, ছেড়ে দিয়েছে মার্কেটে। অর্থাৎ প্রকৃত যিনি আদিবাসী তিনি চাকরি পাচ্ছেন না, ফেক যিনি আদিবাসী সেজেছেন ফেক সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের এখান থেকে অধিকারকে কেড়ে নিচ্ছে। আর মমতা ব্যানার্জি
একবার আদিবাসীদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে একটু নৃত্য পরিবেশন করে দিচ্ছেন, আর আদিবাসী সমাজের মানুষরা ভাবছে এই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। কিন্তু যদি একটা জাতকে, একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয়, সর্বপ্রথম দুটো জায়গায় তাকে সংরক্ষণ দিতে হবে, দুটো জায়গায় সব থেকে বেশি নজর দিতে হবে, এক শিক্ষায় আর দ্বিতীয় হচ্ছে চাকরিতে। 100 জন সরকারি চাকরি করলে এই উচ্চ শিক্ষায় সংরক্ষণের ক্ষেত্রে 6% আদিবাসীদের সংরক্ষণ পাওয়া দরকার ছিল, কিন্তু এই সরকার খাতাই কলমে 6% সংরক্ষণ দিলেও প্রকৃত আদিবাসীরা চাকরি পাচ্ছে না। গত বছরে কলকাতাতে এমবিবিএস নিট পাস করে এমবিবিএস এমন মানুষ চায়, এমন তারা কোটাতে আদিবাসী কোটায় তারা ডক্টরি পড়ছে, তাদের মধ্যে 42 জন যারা আদিবাসী নয়, আদিবাসী সেজে তারা সেই সুযোগ নিচ্ছে। তাহলে আদিবাসী সমাজ থেকে 42 জন ডক্টর হওয়া থেকে বঞ্চিত হচ্ছে এই সরকারের আমলে। এ কথা নিয়ে শুভেন্দু অধিকারী কথা বলবে না, কিন্তু বামপন্থী আইএসএফ এর প্রতিবাদ করছে, এ বারবার বলছে, আদিবাসী সমাজের কাছে আহ্বান জানাচ্ছে যে এই ফুলকে আপনারা বিসর্জন দিন। পদ্ম ফুল আর জোড়া ফুল মিলে আপনাদেরকে ফুল বানাচ্ছে। আপনারা আখান চিহ্ন আইএসএফ এবং বামপন্থীদের হাতকে শক্ত করুন, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে বাকি যে 70 লাখ ফেক এসটি সার্টিফিকেট আছে সেগুলোকে খুঁজে বার করে সেইগুলোকে বাতিল করে দিয়ে প্রকৃত আদিবাসীরা উচ্চ শিক্ষায় চাকরিতে যাতে সংরক্ষণ পায় তার সুষ্ঠু ব্যবস্থা বামপন্থী আর আইএসএফ দের সরকার করবে। যদি মনে হয় আম খাওয়ার ইচ্ছে হয় তাহলে আম গাছ লাগাতে হবে। যদি মনে করেন দুর্নীতি মুক্ত সরকার চাই, তোলাবাজ মুক্ত সরকার চাই, কাটমানি মুক্ত সরকার চাই, তাহলে আপনাদের বলবো তাহলে দিকে দিকে বামপন্থী আর খামচিহ্ন আইএসএফ কে জেতান। আর অন্যথায় কি হবে বলুন তো? আপনার হাতে 1,500 টাকা ধরিয়ে দিচ্ছে শিক্ষিত বেকার, আপনি মনে করছেন খুব ভালো হচ্ছে, হিসাব করে একটু দেখুন পার ডে। আমার মোবাইলটা দেখি কটা বাজে, আমার একটা মোবাইল তাতে দিয়ে রাখো, একটা মোবাইল তোমারটাই দাও না ভাই, আমার ওইদিকে ডাক পড়ে আছে। ও গালিগালাজ করতে হবে, ভালো কাজ করতে গেলে গালিগালাজ খেতে হয়, একটু গালিগালাজ সহ্য করতে পারে মানে হবে কি করে নেতা। জেল টেল খেটে মিথ্যা মামলা নিয়ে সব বসে আছে। 2021-এ আমি যখন অ্যাফিডেভিট জমা করেছিলাম আমার ক্রিমিনাল কেস একটাও ছিল না। যদি ওইটুকু লড়ে নিতে পারো তাহলে এসছে কতটা মাত্রা 2021-এ আমার নামে একটাও ক্রিমিনাল কেস ছিল না। আর 2026-এ আবার এফিডেভিট জমা করলাম 17টা ক্রিমিনাল কেস। তবে কি আমি কাঁদবো নাকি? ওই 170টা কেস দিয়ে স্টেজ থেকে দাঁড়িয়ে বলবো মোদি মমতার সেটিং জেনে গেছে জনতা। 100 বার বলবো কিশোর মমতার সরকার, রেশন চোর মমতার সরকার, যেদিকেই তাকালেন যেখানেই চুরি হয়েছে সেখানেই তৃণমূলে উপস্থিত আছে। আমি স্টেজ থেকে বলবো, চোরকে চোর বলবো না, কি বলবো? সাধু পুরুষ বলবো নাকি? আপনাদের বলবো একটু ভাবতে হবে। 1,500 টাকা মাসে দিচ্ছে, পার ডে 50 টাকা। আপনারা বলুন ওই 50 টাকা কি আপনার সংসার চলবে? একদিকে জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 দেব, আর এক উল্টো দিকে লাল ঝান্ডা আর খামচিহ্ন বলছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 1,500 টাকা নয়, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার চাকরির ব্যবস্থা আমরা করে দেব। শুধু তাই নয়, জানিয়ে রাখি আপনাদের, একদিকে জোড়া ফুল ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা করছে যুব সমাজের, উল্টে দিকে লাল ঝান্ডা আইএসএফ যুব সমাজকে পথের দিশা দেখানোর জন্য, সঠিক দিশা দেখানোর জন্য ওয়াদা করছে, প্রমিস করছে আপনাদের প্রতিটা পরিবার থেকে একটা করে স্থায়ী চাকরির ব্যবস্থা হবে, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করে দেবো। আপনারা কোনটাকে গ্রহণ করবেন? মাস গেলে 1,500 লাগবে না প্রতি পরিবার থেকে একটা করে স্থায়ী চাকরি হবে তার ব্যবস্থা হবে? একদিকে জোড়া ফুল কি বলছে? লক্ষ্মীর ভান্ডার মায়েদের হাতে দিচ্ছে 1,000 টাকা, 1,200 টাকা, 1,500 টাকা। আর উল্টো দিকে একটু দেখুন, যে হাতে মমতা ব্যানার্জি আমার বাড়ির মাকে, আমার বাড়ির বোনের হাতে 1,000 টাকা, 1,200 টাকা বা 1,500 টাকা তুলে দিচ্ছে, ওই হাতেই আপনার আমার বাড়ির ফুটফুটে সন্তানগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। তার প্রমাণ হিসাবে আমি আজকে দিচ্ছি, বাড়ি যাবেন ক্লাস 3-এর পরের বাচ্চারা যারা আছেন, আচ্ছা আসলে যারা আছেন তাদের ছেলেরা সরকারি স্কুলে পড়ে, হাত তুলে দেখান তো।
সরকারি স্কুলে পড়ে, বাকিরা কি সব বেসরকারি স্কুলে পড়ে নাকি? হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারেননি নাকি? সরকারি স্কুলে বাবা, প্রাইমারি স্কুলে পড়ে মিড ডে মিল খাওয়ার কিনে চলে আসে কাদের ছেলেরা? হাত তুলুন তো। সবাই তো খুঁজলে দেখা যাবে আতস কাঁচ দিয়ে দু চার, এই আর মুখে দিকে ব্রাশ লাগাও তো। এই না থাক, থাক থাক, এই কোথায় থাক থাক। আপনাদের এখানে খুঁজলে দেখা যাবে অল্প সংখ্যক মানুষ ছাড়া, গুটি কয়েক মানুষ ছাড়া বাকি সবার ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে। আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার 3-4 এর বাচ্চাটাকে ডাকবেন, 5-6 এর বাচ্চাটাকে ডাকবেন, 3 থেকে 4 উঠেছে, ওকে 3 অঙ্কের বইটা দেবেন, অনুশীলন 1-এর অঙ্কের বইটা খুলে দিয়ে পেনটা খাতাটা তুলে দিয়ে বলবেন, বাবু তুই তো পাস করে গেছিস অলরেডি ক্লাস 3, এখন 4 এ উঠেছিস, ক্লাস 3 এর অঙ্কটা কর। 100টাকে চেক করবেন, 90টা দেখবেন ফেল করবে। 5-6 এর বাচ্চাকে ডাকুন আপনার বাড়ির, যারা সরকারি স্কুলে পড়ে, তাকে পেনটা খাতাটা তুলে দেন, তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, রোল নাম্বারটা কত, এতটুকু কথা ইংলিশে লিখতে বলুন। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে, আমি এখানে ওয়াদা করে যাচ্ছি, আমি রাজনীতির মঞ্চটা ছেড়ে দেবো। কোটিটা কার হচ্ছে, কিন্তু আপনাকে মাসে মাসে আপনার বাড়ি 1,500 টাকা ঢুকে যাচ্ছে। খুব ভালো লাগছে, যে হাতে মায়েরা 1,500 দিচ্ছে মমতা ব্যানার্জি, ওই হাতেই কিন্তু মমতা ব্যানার্জি আপনার ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস করছে। ফলে কম্পিটিশনে যেতে পারবে না, 6-7 এ উঠবে, পড়ালেখা ছেড়ে দেবে, কাজে চলে যাবে ভিন্ন রাজ্যে, আবার বাংলায় কথা বলার জন্য মার খেয়ে রাজ্যে ফিরে আসবে। রাজ্যে কর্মসংস্থান নাই, তখন আবার মমতা ব্যানার্জি দলের লোকেরা ডাকবে, এইদিকে আয়, 300 টাকা দিচ্ছি, 200 টাকা দিচ্ছি, যা ওকে বোমটা মেরায়, ওই বুদ্ধ কলটা করায়, আইএসএফ বামপন্থীরা ঝান্ডা লাগাচ্ছে, ওকে ডিস্টার্ব কর, এই করাবে তো। যখন এই করতে করতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জেলে জীবনটা কাটবে। তাই আপনাদের বলবো, মায়ের আপনাদের বলছি, 1,500 টাকা দিচ্ছে, এর বিরুদ্ধে নয়, কিন্তু আমি মনে করি মায়ের 1,500 টাকাই কিছু হয় না, ন্যূনতম 5,000 দেওয়া দরকার মায়েদেরকে মাস গেলে। তার পরিবর্তে রাজ্য কিছু কাজও বুঝে নিতে চায়। তাই আপনাদের বলবো, একটু ভাববে, 1,500 টাকা দিচ্ছে, কিন্তু আপনি যখন চাকরির জন্য যাচ্ছেন, তখন আপনার কাছ থেকে কি হচ্ছে, 15 থেকে 20 লক্ষ টাকা চাইছে। কদিন আগে দেখছিলাম মমতা ব্যানার্জি আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটেছিল। কারণটা কি? ইন্টারভিউ যেন ভিডিওগ্রাফি না হয়। ভাবতে পেরেছে? স্বচ্ছতার গোডাউন বলে দাবি করে নিজেদেরকে, সততার প্রতীক বলে দাবি করে, কিন্তু ইন্টারভিউয়ের যেন এটা ভিডিওগ্রাফি না করা হয়, তার জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত ছুটছে। আর এদিকে খামচিহ্ন বামপন্থীরা কি বলছে শুনে রাখুন, শুধু ভিডিওগ্রাফি নয়, আপনার ছেলে 330 টাকা 550 টাকায় ফর্ম ফিল আপ করে চাকরির পরীক্ষায় বসবে। ওএমআর পরীক্ষায় যে বসবে, পরীক্ষা দেওয়ার সাথে সাথে ওএমআর শিটের একটা কপি বাড়িতে নিয়ে আসবে। শুধু বাড়িতে নিজের কপি নয়, যতজন পরীক্ষা দেবে, 10 লাখ 15 লাখ 20 লাখ যাই হোক না কেন, প্রত্যেকে ওএমআর শিটের স্ক্যান করে কপি আমরা ইন্টারনেটে আপলোড করে দেবো। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি দেখতে চায় কে কেমন প্রশ্ন করেছে, কে প্রশ্নের কেমন উত্তর দিয়েছে, যে কেউ দেখতে পারবে। অর্থাৎ সেখানে কোনো দুর্নীতি থাকবে না। শুধু তাই নয়, ওরা ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি না করতে হয় সেই জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে। আর আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি, প্রত্যেকটা ইন্টারভিউ আমরা ভিডিওগ্রাফি করে রাখবো। যদি কেউ মনে করে যে তার সাথে চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়েছে, সে চ্যালেঞ্জ করতে পারে। আমাদের সরকার আসলে আমরা তাকে ভিডিওগ্রাফিটা দিয়ে দেবো, প্রয়োজনে সে দেখার পরে কোর্টেও যে মামলা করতে পারবে। এই স্বচ্ছতা আমরা রাখবো। চাকরির ক্ষেত্রে 15 লাখ 20 লাখের কোনো কোটা থাকবে না, মেধার কোটা থাকবে। 100% রোস্টার মেনটেন করে আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাবে। এবার আপনি ডিসাইড করুন কি করবেন। এই জমি হাঙ্গরদের হাতে দায়িত্ব তুলে দেবে, না খামচিহ্ন বামপন্থীদের হাতে দায়িত্ব তুলে দেবেন, সেটা টোটালি আপনাদের উপর নির্ভর করছে। বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আমার পরে অনেক বক্তারা আছেন,
আমাদের সৃজনদা আছেন, কান্তিবাবু আছেন, আরো অ্যাডভোকেট শামীম ফিরদাউসদা আছেন, আরো বক্তারা আছেন, তারা বক্তব্য দেবে। আমার দ্বিতীয় একটা প্রোগ্রামে আছে, আমি সেখানে যাব। শুধু আমি এতটুকু কথা বলবো, কাগে কান নিয়ে চলে গেছে, কাগের দিকে তা না তাকিয়ে নিজের কানের দিকে আবার হাত দিয়ে দেখুন কান আছে না নয়। আর শত্রু বন্ধু চেনার চেষ্টা করুন। দুর্ভাগ্য এটা আমাদের, নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। আর আমরা মনে করছি নকলের উপরে যখন লেখে তখন আর নকল লেখা হচ্ছে না। এ যখন সাবধান করে দিচ্ছে, এর থেকে তাহলে এটাই অরিজিনাল। কিন্তু ভুল হচ্ছে আমাদেরকে বোঝানো হচ্ছে বিজেপিকে আটকাতে হবে। আমি এই মঞ্চ থেকে বলছি, বিজেপিকে আটকানো নয়, আটকাতে হবে বাংলাতে বিজেপিকে যে সুযোগ দিয়েছে তাকে সর্বপ্রথম আটকাতে হবে। বাংলাতে বিজেপি সাপ্লায়ার লাইনটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা যদি মমতা ব্যানার্জিকে হারাতে পারি, অটোমেটিক্যালি বিজেপি আটকে যাবে। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে এসে দাঁড় করাবো। 2011 সালের আগে বিজেপি বলে পশ্চিম বাংলায় কোন অস্তিত্ব ছিল? এই বলতে পারবেন? বিজেপি বলে কিছু দল ছিল? হয়তো খাতা কলমে ছিল, বাস্তবে ছিল না। 1998 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করার জন্য প্রচুর চেষ্টা করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা, আরএসএসরা। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু তিনি টার্গেট রাখতেন, যতবারই বিজেপি চাষ করার চেষ্টা করেছেন উনি স্প্রে দিয়ে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্ট করেছেন। যতবারই বিজেপি পশ্চিম বাংলায় মাথা তুলে দাঁড়াতে চেয়েছেন, জ্যোতিবাবু ততবারই তাদের মাথাকে ধ্বংস করেছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে। বিজেপি দেখলো, আরএসএস দেখলো এভাবে তার জায়গা হবে না, তাই কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে ভেঙে নিয়ে এসে 1998 সালে তাকে সব রকম সহযোগিতা করে তার হাতে দায়িত্ব তুলে দিল যে বিজেপি চাষের অনুকূল পরিবেশ মমতা ব্যানার্জিকে তৈরি করতে হবে। তার প্রমাণ হচ্ছে 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির অস্তিত্ব ছিল না। 11 সালের পরে সরকারের পরিবর্তন হলো, মমতা ব্যানার্জি দায়িত্ব পেল, বিজেপি তার অস্তিত্বের জানান দিল। তাই আপনারা যদি এখন মনে করেন বিজেপিকে আটকাতে গিয়ে তৃণমূলকে ভোট দিতে হবে, সম্পূর্ণ ভুল জায়গাতে ভোটটা দেবেন। আর সত্যি যদি প্রকৃত অর্থে যদি চান বিজেপিকে আটকানো দরকার, বিজেপিকে অপ্রাসঙ্গিক করা দরকার, সর্বপ্রথম আমাদেরকে দায়িত্ব নিতে হবে 2011 আগের ইতিহাস আমাদের জানতে হবে। অর্থাৎ 2011 আগে তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2026-এ তৃণমূলকে ফিনিশ করুন, বিজেপিও বাংলা থেকে ফিনিশ হয়ে যাবে। তাই আপনাদের বলবো, যদি আপনারা দায়িত্ব নেন তাহলে ফিনিশ হবে। আপনারা না দায়িত্ব দিলে তৃণমূলও ফিনিশ হবে না, বিজেপি অপ্রাসঙ্গিক হবে না। তাই বন্ধুগণ, 2021-এ যখন স্রোতের পক্ষে সবাই গা ভাসিয়ে দিয়েছিল, ভাঙর কিন্তু গা ভাসায়নি। ভাঙর স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে আমাকে 26,000+ লিড দিয়ে বিধানসভায় পাঠিয়ে আজকে প্রমাণ করে দিয়েছিল যে ভাঙরের যেটা ভাঙর প্রমাণ করেছিল যে বিজেপি তৃণমূলের কোন বাইনারিটা সত্যিকারের নয়, বাইনারি, কিন্তু প্রকৃত তারা দুজনে একে অপরের শত্রু নয়, তারা একে অপরের মিত্র। তাই সুতরাং যদি বিধানসভার মধ্যে মানুষের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থানের জন্য যদি কেউ আওয়াজ তুলে, তাহলে খাম চিহ্ন তুলবে বামপন্থীদের সমর্থন নিয়ে সংযুক্ত মোর্চার বিধায়ক, সংযুক্ত মোর্চার প্রার্থী নওশাদ সিদ্দিকী তুলবে। তাই তারা আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল। আর আজকে এখানে দাঁড়িয়ে বলছি, যদি মনে করেন আপনার বিপদে আপদে, আপনার সুখে আপনার পাশে দাঁড়াবে, আপনার পাশে লড়াই করবে, তাহলে আমি আপনাকে বলে যাব, কুলপি বিধানসভা থেকে আব্দুল মালিক মোল্লাকে পাঠান, রায়দিঘি বিধানসভা থেকে সাম্য গাঙ্গুলি মহাশয়কে পাঠান, পাথর প্রতিমা বিধানসভা থেকে সত্যরঞ্জন দাসকে পাঠান এবং কাকদ্বীপ বিধানসভা থেকে নারায়ণ দাস মহাশয়কে পাঠান। আপনাদের হয়ে বুক চিতিয়ে লড়াই করবে। আপনাদের একটা কথা বলি, এসআইআর এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে। দেখুন, রাজ্য সরকারের যিনি প্রধান ছিলেন তিনি বলেছিলেন যে আমার লাশের ওপর এসআইআর হবে, কিন্তু আজকে তাকে আমরা এসআইআর নেওয়ার কথা বলতে শুনছি না। বলছে এসআইআর কে সামনে রেখে ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, 68,938/2025 আমার কেস নাম্বার, সুপ্রিম কোর্টে মামলা চলছে। মমতা ব্যানার্জি যখন এখানে এসআইআর নিয়ে নাটক করছিল, তখন আমি দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছি। এখানে শামীম ফিরদাউস যারা আছে, যেদিনকে আমার মামলা ডেট করেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, যিনি যাদবপুর থেকে লড়াই করছেন, তিনি তার নির্বাচনী কাজ ছেড়ে দিয়ে আপনাদের এসআইআর বাঁচানোর জন্য, আপনার ভোটকে বাঁচানোর জন্য
আমরা তিনি লড়তে চলে গিয়েছিলেন। তাই আপনাদের বলবো, শত্রু আর বন্ধু চিনতে শিখুন। আপনারা শত্রুকেই বন্ধু হিসাবে গ্রহণ করছেন, তারপরে একের পর একটা জায়গায় আপনারা ধাক্কা খেচ্ছেন। কখনো আপনাদের অকাপ সংশোধনী আইন, তো কখনো আপনার এসআইআর এর মতো আইনকে রাজ্য সরকার বকলমে মেনে নিচ্ছে। তাই আপনাদের বলবো, যদি মনে হয় আগামী 5 বছর একটু শান্তির সাথে থাকবো, আগামী 5 বছর আমার রুজি রুটি একটু যাতে বাড়ে, আগামী 5 বছর বাংলার ঐতিহ্য, এই রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা, সম্প্রীতি ঐক্যের বাংলায় যদি আমরা সম্প্রীতির সাথে থাকবো, কে হিন্দু কে মুসলমান এই ভেদাভেদ নয়, আমরা মানুষ, আমরা ভারতীয়, এটাই যদি পরিচয় নিয়ে আগামী 5 বছর থাকতে চাই, এবং সাথে সাথে স্কুলে টিচার, হসপিটালে ডক্টর, আপনার এখানে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে সমকাজে সমবেতন থেকে শুরু করে যারা সিভিক ভলেন্টিয়ার আছে এবং নার্সিং পাস করার পরে যারা চাকরি পাচ্ছে না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে, যারা চাকরি পাচ্ছেন না, তাদের নিয়মিত এসএসসি এমএসসির মাধ্যমে নিয়োগ হবে, তবে একটা সুন্দর সকাল পাবো, যেই সকালে আপনি আপনার ডেমোক্রেটিক রাইট সহজে এক্সারসাইজ করতে পারবো। যদি এই ধরনের একটা সমাজ ব্যবস্থা চান, তাহলে নিশ্চিতভাবে আমি আপনাদের বলে যেতে পারি, যেখানে যেখানে খাম চিহ্ন আছে, খাম চিহ্নকে ভোট দেবেন, এবং যেখানে যেখানে লাল ঝান্ডার, যেখানে সিংহ আছে, কাস্তাতুরি তারা আছে, যেখানে কোদাল বেলচা চিহ্ন আছে, যেখানে আপনার লাল ঝান্ডার উপরে 3টে স্টার চিহ্ন আছে, তাদেরকে ভোট দিয়ে ব্যাপক ভোটে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, তাহলেই আপনার অধিকার ফিরে আসবে। অন্যথায় এরা আপনার অধিকার ফিরাবে না, এরা লুটবে, আপনাকে শোষণ করবে, আপনাকে আপনার অধিকার থেকে এরা বঞ্চিত করবে। তো বন্ধুগণ, আমি বক্তব্য এখানে শেষ করছি, কারণ আমাকে একটা জায়গায় যেতে হবে। আমি দুঃখিত, অনেক কিছু বলার ছিল। এখানে আমাদের সৌম্য একবার আসেন, বলে যাই, আপনাদেরকে বলে যাই, রায়দিঘি বিধানসভা যখন আলোচনা হয়েছিল বামেদের সাথে, আমরা ডিমান্ড করে রেখেছিলাম, যখন আমরা লিস্ট তৈরি করি, তখন আমাদের বড় ভাইজান পার্টির প্রতিষ্ঠাতা যে রায়দিঘি শুনেছে, সঙ্গে সঙ্গে বলল কান্তি স্যারের কথা, যে ওই বয়সে ওই লোকটা যে লড়াই দিচ্ছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াচ্ছে, ওই সিটটার দিকে তোমরা একবারের জন্য তাকাবে না, ওই সিটটা আমরা কান্তি স্যারের নামে ছেড়ে দিলাম। কান্তি স্যারের ছেলে সৌমদা এখানে দাঁড়িয়েছেন, রায়দিঘি থেকে আপনার আত্মীয় স্বজন রায়দিঘিতে যারা আছে, কোনো কথা হবে না, এটাই বড় ভাইজানের প্রার্থী, এটাই খাম চিহ্নের প্রার্থী। শুধুমাত্র ইভিএম মেশিনে খামের পরিবর্তে রায়দিঘিতে কাস্তে আতুই তারা থাকছে, এর বেশি কিছু নয়। তাই সৌমদাকে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে আইনসভার মধ্যে পাঠাবে। কথা আছে না, বাপকাটা সরি সাম্য গাঙ্গুলি মহাশয়কে বাপকার কি কথা আছে না, বাপ কা বেটা সিপাই কা গোড়া জমি হোগা। বুঝতে পারছেন তো? আমি নিজে দিয়ে দেখেছি, যেই সমাজের মানুষের জন্য আমরা বেশি কথা বলি না, আমরা এড়িয়ে যাই। বিশেষভাবে সক্ষম সমাজ যারা আছে সমাজের মধ্যে, আমরা দেখলে তাদেরকে ঘৃণা করে চলে যায়, কিন্তু চরম নয়। কিন্তু সেই সমাজের মানুষের অধিকার নিয়ে সব থেকে বেশি যদি পশ্চিমবাংলায় যে আওয়াজ তোলে, সেই লোকটার নাম হচ্ছে কান্তি গাঙ্গুলি মহাশয়। তাই আমি আপনাদের বলবো, সাথে সাথে তার ছেলেওকে আমি গিয়েছি, তাদের প্রতিষ্ঠানে আমি গিয়েছি, বিশ্বাস করুন, আমি সত্যি সেখানে গিয়ে আমি আবেগময় হয়ে গিয়েছিলাম, আপ্লুত হয়ে গিয়েছিলাম, যে কি কাজ করছেন এরা। আমরা তো পালিয়ে যাই, বিশেষভাবে সক্ষম ছেলে থাকলে, আমরা ছেলে মেয়ে থাকলে আমরা পালিয়ে যাই, কিন্তু এনারা পালায়নি। তাদেরকে তুলে নিয়ে এসে মেন স্ট্রিমে রেখে পড়াশোনা করিয়ে সমাজের মূল স্তরে রেখে, তারা কোটায় চাকরি নয়, যোগ্যতাতে চাকরি পাবে তার ব্যবস্থা এনারা করে দিচ্ছে। সুতরাং এই ধরনের মানুষকে আমাদের জনপ্রতিনিধি করে বিধানসভার মধ্যে যদি পাঠায়, আমাদের লাভ হবে। কারণ হচ্ছে, আপনাদের বলি, আমি বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম, 2024-এর নিরিখে পশ্চিমবাংলায় বিশেষভাবে সক্ষম মানুষজনের সংখ্যা কত? যিনি মন্ত্রী মহাশয় ছিলেন, আমাকে উত্তর দিতে পারেননি।
2011 ডেটা দিচ্ছেন, তাহলে বলুন কাকে আমরা মন্ত্রী করে রেখেছি? তার জায়গায় যদি আমরা এই ধরনের প্রতিনিধিকে মানুষজনদেরকে বিধানসভার মধ্যে পাঠাই, তারা আমাদের সমাজ, আমাদের বাড়ির ছেলে মেয়েরা যারা বিশেষভাবে সক্ষম আছে, যারা মূল স্রোতে আসতে চাইছে, তাদের হয়ে তারা কথা বলবেন, আওয়াজ তুলবেন। এখানে উপস্থিত আছেন আব্দুল মালিক মোল্লা সাহেব। আপনারা জানেন আমাদের পার্টির জেলা প্রেসিডেন্ট, আপনাদের কাছের মানুষ, আপনাদের ডাকলে আপনারা পান। আমি আপনাদের বলবো বড় ভাইজানের প্রতিনিধি হিসাবে কুলপিতে আপনাদের কাছে বড় ভাইজান তুলে দিয়েছে আব্দুল মালিক মোল্লা। তাই আপনাদের বলবো আব্দুল মালিক মোল্লাকে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠাবেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে দাবি আমরা বিধানসভার বাইরে করছি, বিধানসভার অন্তরে তাহলে আমরা একসাথে করতে পারবো। তবে একটা কথা বলি, ভাঙড় পথ দেখিয়েছে। আমি আপনাদেরকে বলি দিকে দিকে একটাই আওয়াজ হচ্ছে, দ্বিতীয় ভাঙড় তৈরি হবে, তাই তো নাকি? তারা তৈরি করতে প্রস্তুত, হাত তুলুন তো। দ্বিতীয় ভাঙড় তৈরি করতে প্রস্তুত কারা? হাত তুলুন, হাতটা তুলে রাখো। দ্বিতীয় ভাঙড় হবে তো? দূরে যারা আছে, দ্বিতীয় ভাঙড় হবে তো নাকি? রায়দিকে থেকে দ্বিতীয় ভাঙড় হবে, কুলপি থেকে দ্বিতীয় ভাঙড় হবে, কাকদ্বীপ থেকে দ্বিতীয় ভাঙড় হবে, পাথর প্রতিমা থেকে দ্বিতীয় ভাঙড় হবে। আমরা মানুষ জনগণের জনপ্রতিনিধি পাঠাবো ভাঙড়ের মতো। তাহলে প্রস্তুত আছেন তো নাকি? ইনকিলাব, ইনকিলাব, বাম আইসে বৈকো, ইনকিলাব। ধন্যবাদ। আপনারা বসুন, আমাদের পরবর্তী বক্তারা বক্তব্য দেবেন, আপনারা তার মনোযোগ সহকারে শুনবেন। ধন্যবাদ। আমাদের সকলের প্রিয় মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি বক্তব্য রাখলেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সারা ভারত এসএফআই সম্পাদক এবং পশ্চিমবঙ্গ সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য কমরেড সৃজন ভট্টাচার্য মহাশয়। এই নওশাদ সিদ্দিকী যা বলেছেন তারপরে বক্তৃতা করা যায়? আমি একটু গল্প বলি। আমি একটা স্লোগান দেব, তোমরা সবাই বলবে তো সাথে? আমি বলবো কাস্তেটা হাতে নাও, তোমরা বলবে বড় ফুল কেটে দাও। চলবে? কাস্তেটা হাতে নাও, কাস্তেটা হাতে নাও, কাস্তেটা হাতে নাও। নওশাদ কোথায়? একবার এসো। তাহলে পরের লাইনটা শুনতে হবে তো নওশাদের সাথে সাথে। আমি বলবো সাথে আছে ভাইজান, তোমরা বলবে ছোট ফুলও ছেটে দাও। চলবে? চলবে। সাথে আছে ভাইজান, সাথে আছে ভাইজান, থামে ছাপ মেরে দাও, ছোট ফুলও ছেটে দাও। ঠিক আছে? ওকে ছেড়ে দিই আমরা। ঠিক, আপনারা বসুন, যে বক্তব্যগুলো দেবে শুনবেন, শুনে গিয়ে বাড়িতে বাজারে উঠা বসা যেখানে করবেন সেখানে বলবেন। একটা কথা বলতে পারে যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে। আমি আপনাদের বলি সম্পূর্ণ একটা ভুল কথা। বিজেপিকে আটকানো তৃণমূলকে দিয়ে যায় না। যে